তো চলো আজকে এইচএস 2026-এ যে 10 নম্বরের সম্ভাব্য প্রশ্ন যেগুলো আসতে পারে সেই প্রশ্নগুলো নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করছি এবং তার উত্তর দেওয়ার চেষ্টা করছি। ইতিমধ্যে আমরা এই কোশ্চেনের অ্যান্সারগুলো দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিয়েছো, ইউটিউব চ্যানেলে আমার ভিডিওগুলো দেখেছো। স্কিনার, প্যাভলভ, বান্দুরা, ভাইগটস্কি এবং কোহেলবার্গও আমাদের ক্লাস হয়ে গিয়েছিল। আজকে আমরা যেটা নিয়ে পড়বো সেটা হচ্ছে শিখন বা লার্নিং, এবং দ্বিতীয়টা হচ্ছে শিক্ষা, মোটিভেশন বা পেশনা নিয়ে পড়বো। তো চলো বেশি দেরি করবো না, খুব অল্প সময়ের মধ্যে আমরা ক্লাসটা শেষ করবো, কারণ আমাদের পরীক্ষা একদম গায়ে গায়ে। তো চলো দেখে নিই কি আছে। আর তোমরা ভালো ভালো করে জানো যে শঙ্কর স্যার ক্লাস মানে ছবি থাকবে, এটা হয় না, অবশ্যই ছবি থাকবে। তো চলো আমরা দেখে নিই কি আছে। দেখতে পাচ্ছি শিখনের সংজ্ঞা। প্রথমে আমাদের যেটা জানতে হবে শিখন আর শিক্ষণ মানে টিচিং এবং লার্নিং, এই বিষয়টা কি। তোমরা প্রত্যেকেই মনে রাখবে, যখন কোনো স্যার যখন আমাদেরকে পড়ান, স্যার হচ্ছে টিচিং বা শিক্ষণ, এবং আমরা যার কাছ থেকে শিখি সেটা হচ্ছে লার্নিং। এখন আমি পড়াচ্ছি তোমাদেরকে, তাহলে আমি হচ্ছে টিচিং বা শিক্ষণ, আর তোমরা আমার কাছে শিখছো, শিক্ষাটা নিচ্ছ, তোমরা শিখছো মানে লার্নিং বা শিখন। ক্লিয়ার? এখন এখানে যেটা বলতে চেয়েছে যে শিখন হচ্ছে এমন একটি বিষয়, কোন একটা পরিবেশের সঙ্গে তুমি নিজেকে মানাতে গিয়ে বা খাপ খাওয়াতে গিয়ে যে আচরণের পরিবর্তন করো, সেটাই কিন্তু শিখন। এখানে দেখতে পাচ্ছি আমরা, ছবিটা দেখতে পাচ্ছ, এর মা প্রচন্ড বকাবাই করে শাস্তির ভয়ে, মুখটা দেখে আমরা বুঝতে পারছি তার মনটা ভালো নেই। এই যেটা আচরণটা দেখে বুঝতে পারছি তার কিন্তু কোনো মতেই একটা কষ্টে আসে সে, এটা কিন্তু অবশ্যই কিন্তু শিখনের মধ্যেই পড়ছে। তোমাদের বলে রাখি যে আমি বললাম যে সমস্ত ধরনের আচরণই শিখন, হ্যাঁ শিখন, কিন্তু যেগুলি সমাজ মেনে নেয়, সমাজ অনুমোদিত আচরণকে আমরা শিখন বলবো। এবং যেটা কোনো এক ব্যক্তি হয়তো কোনো মাদক জাতীয় দ্রব্য গ্রহণ করার পরে সে হয়তো টলে টলে কথা বলছে, যে আচরণ করছে তার একটা আচরণ পরিবর্তন হয়েছে। আমি বলেছি শিখন মানে আচরণের পরিবর্তন, তো ওই ধরনের আচরণ পরিবর্তনে কখনোই আমরা শিখন বলবো না, ওগুলো নেগেটিভ, যে আচরণগুলো সমাজ অনুমোদিত। তাহলে এই যে বাচ্চাটাকে দেখতে পাচ্ছ, তাহলে এই বাচ্চাটি কি একটা কষ্টের মধ্যে আছে, একটা শাসনের মধ্যে আছে বলে তার মনটা দেখেই, তার চোখ মুখ দেখেই বুঝতে পারছে কি সে একটা কষ্টে আছে। ঠিক তেমনি এখানে এই ছবি দেখতে পাচ্ছি, ওর মা খুব খুশি এবং ও ব্যাটটা ওকে দিচ্ছে, কান্না করছে দেখে মা তাহলে কেমন শিক্ষা দিচ্ছে দেখো, এটা একটা আচরণের পরিবর্তন। মা শিক্ষা দিচ্ছে ওর যেহেতু ব্যাটটা ভেঙে গেছে, বাবা তুমি ওকে ব্যাটটা দাও, ও একটু খেলুক। কাজেই শিশু শেখে কিন্তু মায়ের কোলেই। বর্তমান শিক্ষা ব্যবস্থা শিশু কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা, কিন্তু এর জনক হচ্ছে রুশো। সেখানে মায়ের ভূমিকা সব চাইতে গুরুত্বপূর্ণ এবং প্রধান। তাহলে আমরা এখন অনেককেই দেখছি যে বাড়িতে শিশুদের মানুষ করতে পারছে না, এবং অনেকে আমাদের কাছে আসেন বলেন যে দেখুন না আমার ছেলেটা ছোট্টবেলায় খুব ভালো ছিল, এত চক্র করে আমার সঙ্গে চিৎকার চেঁচামেচি করে, এবং এমনকি আমার গায়ে হাতও দিতে যায়, রাগ করে দুদিন খায় না, আমার সাথে কথা বলে না। তবে এটা বলবো, এটা কোনো আপনার সন্তানের কোনো দোষ নয়, এগুলো আপনার সন্তান আপনার কাছ থেকে শিখেছে। আপনি যখন চেঁচামেচি করতেন সেটা দেখে এখন ও আপনার কাছ থেকে শিখেছে কিভাবে চেঁচামেচি চিৎকার করতে হয়। আপনিও কি একসময় মেরেছেন, সে হয়তো এখন সেটা বলছে যে তুমি আমাকে মারলে আমি তোকে ছাড়বো না। কাজে তোমার কাছ থেকে শিখছে। কখনো তিরস্কার নয়, শাস্তি নয়, প্রশংসার মধ্য দিয়ে বাচ্চাদেরকে পড়াও, তবে সে শিখন কার্যকরী হবে। আজকে বাচ্চাকে তোমরা সমালোচনা করছো, আমরা কি পারি না? অনেক সময় আমরা বড়রা কি করি, বাড়িতে হয়তো বসে আছি, কথা বলছি বন্ধুদের সঙ্গে, এমন সময় আমার ছোট্ট বাচ্চাটা আসলো, আমরা কি করি, যাও চলো এখানে সরো, দেখতে পাচ্ছ না বড়রা কথা বলছে। বড়রা কথা বললে এখানে ছোটদের আসতে নেই, হয়তো মনটা খারাপ করে চলে যাচ্ছে। এরকম আমরা কি পারি না তার সঙ্গে 5 মিনিট কথা বলতে? তুমি সম্মান যদি দাও তবেই তুমি সম্মান পাবে। তাহলে এখানে কি বলছে, মেন বিষয়টা হচ্ছে শিক্ষার মধ্য দিয়ে আমাদের শিখনটাকে কার্যকরী করতে হবে। আর তোমাদের মনে রাখতে হবে শিখন এটা কখনো জন্মগত নয়, কিন্তু শিখন হচ্ছে শিখতে হয়। যদি না শেখো তুমি পারবে না। তাহলে শিখন কি এমনি এমনি হয়? কখনো এমনি এমনি হয় না, শিখন শিখতে হয়। তাহলে এমনি এমনি কোনগুলো হয় মানুষের জীবনে? হাঁটতে পারা, কথা বলতে পারা, এগুলো কোনো ট্রেনিং লাগে না, এটা এমনি এমনি হয়। এখন তোমাদেরকে যদি বলি, তোমরা তো উচ্চ মাধ্যমিক পড়ছো প্রত্যেকেই, কে কে সাঁতার কাটতে পারো? তোমরা অনেকে বলে স্যার আমি তো সাঁতার কাটতে পারি না। কারণ কি, তুমি শেখোনি, সাঁতার কাটা শেখোনি। সাঁতার কাটা, টাইপ করা, সাইকেল চালানো, সাইকেল তো অনেকে চালাতে পারো, এই সাইকেল চালানো মানে শেখাই হচ্ছে শিখন। কোনো কাজ শিক্ষা মানে শিখন। এখানে বলছে শিখন বলতে আমরা যেটা বুঝবো যে পরিবেশের সঙ্গে নিজেকে মানাতে গিয়ে যে আচরণের পরিবর্তন, সেটা হচ্ছে শিখন। দেখবে আমরা বাড়িতে যেমন আচরণ করি, স্যারের সঙ্গে দেখা হলে তেমন আচরণ করি, জায়গা স্থান কাল পাত্রে আমরা কিন্তু আচরণ পরিবর্তন করি। কাজেই দেখো এখন তোমরা বাড়িতে মাকে হয়তো বলছো
বিশেষ করে আমরা দেখি যে মেয়েরা বাবাকে বেশি ভালোবাসে আর ছেলেরা মাকে বেশি ভালোবাসে। তা ছেলেদের যদি কোনো কিছু চাহিদা থাকে বা কোনো পিকনিকে যাবে, সে টাকার দরকার, সে কিন্তু তার বাবাকে বলে না, সঙ্গে সঙ্গে মাকে বলে, ও মা তুমি বাবাকে বলো না আমার 500 টাকা লাগবে, বন্ধুরা সব পিকনিক করবে তো যাবো। তখন মা বলে ঠিক আছে দেখছি, বাবাকে বলি। কিন্তু মেয়েরা কখনো মাকে বলবে, ডাইরেক্ট বাবাকে গিয়ে বলে, বাবা আমার টাকা চাই 500 টাকা, তুমি আমাকে দাও। কাজে এই যে ছেলেটি তার মাকে গিয়ে বলছে, যে বলার মধ্যে একটা আচরণ করে, ও মা তুমি বলো না বাবাকে বলো, আমি এখানে যাবো বেড়াতে যাবো বলো। ঠিক মেয়েটাও কিন্তু কোনো বায়না বা কোথাও ঘুরতে গেলে বাবাকে এমন ভাবে বলে, আচরণটা এমন চেঞ্জ করে, বাবা না করতে পারে না, ঠিক আছে মা তুই যা। তাহলে টাকা চেতে গিয়ে যে একটা আচরণ, এবং বাবা যখন টাকাটা দিয়ে দিল তখন একটা আচরণ কিন্তু একটা দেখা যায়। ক্লিয়ার? এই আচরণের পরিবর্তনকে আমরা কিন্তু শিখন বলবো। শিখন হচ্ছে একটা আচরণের পরিবর্তন, এবং এখানে শিখনের কিছু বৈশিষ্ট্যগুলো আমরা দেখতে পাচ্ছি। ক্লিয়ার? তাহলে শিখনের বৈশিষ্ট্যগুলো আমরা ছবি দেখেই বুঝতে পারি। কি বলবো? শিখন হচ্ছে শিখতে হয়, এমনি এমনি হয় না। শিখনের জন্য পূর্ব প্রস্তুতির প্রয়োজন, শিখনের জন্য মনোযোগের প্রয়োজন, শিখনের জন্য অনুশীলনের প্রয়োজন। শিখন অভিজ্ঞতা নির্ভর, শিখন অনুশীলন নির্ভর, শিখন পরিবেশের সঙ্গে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া বা মিথস্ক্রিয়ার মধ্য দিয়ে সম্ভব। শিখনের জন্য পরিবেশের গুরুত্ব রয়েছে, শিখনের জন্য পরিণামন প্রয়োজন। সঠিক পরিণামন না হলে তুমি শিখতে পারবে না। ক্লাস 4 একটা বাচ্চাকে যদি আমি ক্লাস 9 অঙ্ক দিয়ে করতে পারবে না, কারণ তার ম্যাচুরিটি হয়নি, সঠিক পরিণামন হয়নি। সেজন্য শিখনের জন্য কিন্তু অবশ্যই পরিণামন প্রয়োজন। তো এইভাবে তোমরা পড়ো, খুব সংক্ষিপ্তভাবে ক্লাসটা নেওয়ার চেষ্টা করছি আমি। এবং যদি তোমাদের পরীক্ষা, আমি বলবো ছবিটা দেখো এবং মনের মধ্যে গেঁথে নেবে, স্যার শিখন বলতে কি বলেছেন, এটুকু বোঝো, বিষয়টা বোঝার চেষ্টা করো। তাহলে মুখস্থ করার কোনো দরকার নেই, মুখস্থ করলে মনে রাখতে পারবে না তুমি 2 দিন 4 দিনের বেশি। ছবিটা দেখো ভালো করে এবং সেটা মনের মধ্যে গেঁথে নাও। তাহলে শিখন কাকে বলে আমরা ডেফিনেশন পেয়ে গেছি, এবং শিখনের বৈশিষ্ট্যগুলো আমরা পেয়ে গেছি কিন্তু। এবং তোমরা এবার কি করবে, একটু বৈশিষ্ট্যগুলো দেখে নেবে, আমি দিয়ে দিচ্ছি, চলো দেখে নেই কি বৈশিষ্ট্য আছে। এই যে এখানে শিখনের একটা সুন্দর একটা সংজ্ঞা আমি দিয়ে দিচ্ছি তোমাদের। শিখনের সংজ্ঞা কি বলছে? অবশ্যই অভিজ্ঞতা এবং অনুশীলনের মধ্য দিয়ে কিন্তু ব্যক্তির আচরণের একটা পরিবর্তন হয়। এই আচরণটা অবশ্যই কিন্তু থাকবে, যখন লিখবে সংজ্ঞাতে অবশ্যই লিখবে শিখনের মধ্য দিয়ে ব্যক্তির আচরণের যে পরিবর্তন, স্থায়ী পরিবর্তন, সেটা হচ্ছে শিখন। ক্লিয়ার? এবার শিখনের বৈশিষ্ট্যগুলো একটু দেখে নিব। আশা করি প্রত্যেকেই বলতে পারবে, আমার মনে পড়ার দরকার নেই, তবে একটু জাস্ট আমি পয়েন্টগুলো লিখে দিচ্ছি তোমাদের। শিখনের যে বৈশিষ্ট্যগুলো আছে, প্রথমত আচরণের পরিবর্তন। একটা ছাত্র হয়তো কোনো কারণে কোনো একটা ক্লাস করছে, পড়াশোনা বুঝতে পারছে না, অঙ্ক করতেই পারছে না, একটা সময় আসলো সে অঙ্কে বেশ ভালো করছে, তাহলে একটা আচরণের একটা পরিবর্তন হলো। আগে যেভাবে শিখতো সে এখন অন্যভাবে শিখছে, এবং সে শেখার মধ্য দিয়ে সে কিন্তু অঙ্ক করতে পারছে, তখন তার একটা আনন্দ হচ্ছে, সেটা হচ্ছে আচরণের পরিবর্তন। এটা একটা শিখন। আর কি? শিখন অভিজ্ঞতা এবং অনুশীলনের ফল। অবশ্যই যত তুমি অভিজ্ঞতা হবে, মানে শিখলে তো অভিজ্ঞতা হবে, না শিখলে থোড়ি অভিজ্ঞতা হবে। যত তুমি পড়বে তত অভিজ্ঞতা হবে, সেই জন্য শিখনের উপর একটা অভিজ্ঞতা একটা গুরুত্ব থাকবেই। এবং শিখন অনুশীলন, যত তুমি অনুশীলন করবে তত অভিজ্ঞতা হবে। তাহলে শিখন হচ্ছে অনুশীলনের একটা ফল। ক্লিয়ার? বা শিখন অভিজ্ঞতার ফল আমরা বলতে পারি। অভিজ্ঞতার যত শিখবে তত তোমার অভিজ্ঞতা হবে। তো চলো আর দেখে কি কি আছে, এগুলো একটু দেখে নেবে। এই যে অভিজ্ঞতার ফলটা আগে বলেছি, সেটাই আলোচনা করেছে আর কি। সেটা হচ্ছে ধারাবাহিক প্রক্রিয়া, একদিনে সম্পন্ন হয় না। দেখেছো দিয়েছে, একদিনে কিন্তু শিখন সম্পন্ন হয় না। শিখন জন্ম থেকে শুরু হয়, চলে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত, সারা জীবন চলে। যে শিখন একদিনে হয় না। স্বামী বিবেকানন্দ কি বলেছিল, আমার এখন কথাটা মনে পড়ছে খুব। স্বামী বিবেকানন্দ বলেছিল, একদিনে বা 1 বছরে সফলতার আশা করো না। সফলতা পেতে গেলে জীবনের শেষ দিন পর্যন্ত তুমি ধৈর্য ধরে বসে থাকো এবং জীবনের শ্রেষ্ঠ আদর্শকে তুলে ধরো, তোমার জয় হবেই। কাজে একদিন বা যদি মনে করো তুমি আজকে সব কমপ্লিট করে দেবে, হবে না, একটা সময়ের মধ্যেই তোমাকে শিখতে হবে। ক্লিয়ার? 4 নাম্বার, এটা 3 নাম্বার হয়ে গেছে আমাদের। 4 নাম্বার কি বলছে দেখে নাও, শিখন হচ্ছে উদ্দেশ্য। অবশ্যই আমি যে একটা বিষয় শিখবো, আমার একটা লক্ষ্য থাকবে, একটা উদ্দেশ্য থাকবে। উদ্দেশ্যটা কি? এখন আমার হচ্ছে উদ্দেশ্য, আমি স্যারের এই নোটগুলো বলছে, উদ্দেশ্যটা ছোট হয়, লক্ষ্যটা সব থেকে বড়। উদ্দেশ্য হচ্ছে একটা দোতলা সিঁড়িতে উঠতে ছোট ছোট ধাপ। তোমার লক্ষ্য হচ্ছে আমি এইচএসে ভালো নম্বর তুলবো, ভালো নম্বর আমার চাই। তার জন্য কি আমার কোন কোন বইগুলো পড়তে হবে, স্যার কিভাবে বলছেন, এই ছোট ছোট উদ্দেশ্য পূরণ করতে 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 আমি আমার লক্ষ্যে পৌঁছাবো। তাহলে অবশ্যই একটা উদ্দেশ্য না থাকলে তোমার শিখন হবে না। একটা শেখাটা উদ্দেশ্য আছে, আমি বড় হয়ে এটা হবো, এটা হচ্ছে তার লক্ষ্য। আর যেটা দিয়ে আস্তে আস্তে পূরণ করছে কারো হেল্প বা সাহায্য নিয়ে, সেটা হচ্ছে উদ্দেশ্য। উদ্দেশ্য ছোট হয় আর লক্ষ্য বড় হয়। উদ্দেশ্য সংকীর্ণ আর হচ্ছে লক্ষ্য হচ্ছে ব্যাপক।
ক্লিয়ার? পরের কি বলছে, এগুলো তোমরা বাণী বাণী লিখতে পারে বাবু। বলা হচ্ছে শিখন হচ্ছে ব্যক্তিভেদে বিভিন্ন, অবশ্যই ব্যক্তিভেদে বিভিন্ন হবে। আমি আমার মতো, তুমি তোমার মতো, কেউ অল্প পড়ে মনে রাখতে পারে, কেউ অনেকটা পড়ে মনে রাখতে পারে না। হ্যাঁ, কারো বুদ্ধি, আগ্রহ, মোটিভেশন এগুলো অত সমান নয়। কারো তো পরিবেশটা ভালো পড়ছে না, সে শিখতে পারছে না, এটা হতে পারে। ব্যক্তি বা পরিবেশ ভেদেও কিন্তু শিখন অনেকটা ডিপেন্ড করে। এই যে বললাম পরিবেশ, একই বিষয়, পরিবেশ নির্ভর। আমি এগুলো দিয়ে আর বেশি সময় নষ্ট করছি না, আমরা চলে যাবো পরের কোশ্চেনে, কারণ এগুলো তোমরা ওই ছবিটা দেখলেই বুঝতে পারবে। ক্লিয়ার? তবু একটু দেখে না, সর্বাঙ্গীন বিকাশ মানে কি? সকল দিকের বিকাশ। শিখন দৈহিক, মানসিক, সামাজিক, প্রাক্ষবিক, নৈতিক, আধ্যাত্মিক প্রভৃতি সকল দিকের কিন্তু ডেভেলপ ঘটায় শিখন, যার ফলে আরো মানুষ আরো বেশি উন্নত হয়, আরো বেশি অভিজ্ঞতা অর্জন লাভে সহায়তা করে। আর কি 8 বলছে শিখন হচ্ছে সক্রিয় অংশগ্রহণ। অবশ্যই তুমি যদি মনোযোগ দিয়ে শিখতে চাও যে আমি কাজটা আমি করবই করবো, তাহলে সেখানে ক্ষেত্রে অ্যাক্টিভ তোমার মধ্যে চলে আসবে, এবং সক্রিয়ভাবে অংশগ্রহণ না করলে তুমি শিখতে পারবে না। এই যে এর আগে আমরা বলেছিলাম বান্দর শিখনে, যে মেয়েটি তার মার কাছে রান্না কিভাবে করছে সেটা দেখছে, কখন আদা দিচ্ছে, কখন রসুন দিচ্ছে, কখন পেঁয়াজ মশলাগুলো দিচ্ছে, তাহলে মনোযোগ দিয়ে দেখছে তার মা কি করছে, এবং সেটা মনের মধ্যে ধরে রাখছে। যদি ধরে না রাখে, সেটা পরবর্তীতে রান্না করতে বললে পারবে না। ঠিক এখানে পড়ার বিষয়টা তেমনি, আমি যেটা বলছি সেটা যদি মনের মধ্যে ধরে রাখো, শুধু মনোযোগ দিলে হবে না, সেটাকে মনের মধ্যে ধরে রাখতে হবে। ধরে রেখে তোমার সময় মতো সেটাকে আবার ব্যবহার করো, বলার চেষ্টা করো, তবে স্মৃতিতে স্থানান্তরিত হবে। ক্লিয়ার? এরপরে আমরা দেখে নিই কি আছে। ও, আমাদের শিখন শেষ হয়ে গেল, শিখন আমাদের কমপ্লিট। এরপরে যেটা আছে আমাদের মোটিভেশন বা পেশনা। এই পেশনাটা আমরা এমন ভাবে পড়বো, ছবি দিয়ে বুঝে নিব। ছবি পড়তে বড্ড ভালো লাগে। কি বলছে, এই যে বাচ্চা শিশুটি দেখতে পাচ্ছ, এই ভীষণ খুশি, কারণ রেজাল্ট আউট হয়েছে, ভালো নম্বর করেছে, এই জন্য পেশনা তার মধ্যে ছিল বলেই কিন্তু আজকে এই জায়গাটা এসছে। সেটা কি আমি বলবো অবশ্যই। এখান থেকে মনে হচ্ছে খুশিতে আছে। তাহলে পেশনা হচ্ছে এমন একটি বিষয় যেটা একজন ব্যক্তির যে আচরণটা করছে, সেই আচরণটা পূরণ করার জন্য, অর্থাৎ বিভিন্ন ধরনের আচরণ পূরণ করার জন্য ব্যক্তির মধ্যে যে অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি হয়েছে, মানে তার মধ্যে চাহিদা আছে, এই চাহিদা তৃপ্তির জন্য যে আচরণ করছে, সেটাই কিন্তু একটা পেশনা। মানে সামনে আমাদের পরীক্ষা, এখন যদি আমাদের কেউ বলে চল সিনেমা দেখে আসি, যাবো? থরি, কেন যাবো না? কেন যাবো না? আমি, আমার মধ্যে পেশনা অলরেডি চলে এসছে, সে বলছে খবরদার না, তোমার যাওয়া উচিত নয়, আমাকে বারণ করছে, এটা ঠিক নয়। এটা কিন্তু পেশনা, কারণ তোমার সামনে এক্সাম, তুমি এখন বেরিয়েও না কোথাও। এটা হচ্ছে পেশনা। পেশনা কি? এমন একটি বিষয় একটা মানুষের মধ্যে যখন ঢুকে যায়, সেই কাজটি যতক্ষণ পর্যন্ত কমপ্লিট করতে পারবে না, পেশনা তাকে ছেড়ে যাবে না। যখন কাজটি কমপ্লিট করবে, তখন সেটাকে ছেড়ে আবার চলে যাবে অন্য জায়গায়। তার মানে কি, তোর মধ্যে আর পেশনা আসবে? অবশ্যই আসবে। আবার কিছুদিন পরে আবার যখন কলেজে উঠবে, কলেজে বলছে এবার তো অনার্স টেকাতে হবে, আবার পেশনা আবার তোমার চলে আসবে, ভালো নম্বর করতে হবে, আবার পড়বে, আবার পেশনা চলে যাবে, আবার আসবে। এইভাবে কিন্তু চক্রা করে কিন্তু পেশনা আসে। আর পেশনা কেমন ভাবে আসে? একটা মানুষের মধ্যে কখন আসবে? আমার মধ্যে চাহিদা থাকতে হবে, না আমার মধ্যে ভীষণ অভাব, একটা মানুষের মধ্যে অভাব আছে, অভাবের পরে চাহিদা আসে, অভাব আসলো, অভাবের পরে একটা কি আসলো? চাহিদা আসলো। চাহিদা যখন আসবে, ধারণা কিভাবে এটা পূরণ করবো, ধারণা আসবে, ধারণা পাঠার উদ্দেশ্য থাকবে, উদ্দেশ্য থাকার পর সেটা পূর্ণ করলাম, তারপর আমরা আস্তে আস্তে আমার লক্ষ্যে আমি পৌঁছাবো। এভাবে কিন্তু চলবে। এবার পেশনায় শিক্ষকের ভূমিকা এবং শিক্ষায় পেশনার ভূমিকাও কিন্তু গুরুত্বপূর্ণ। একজন শিক্ষক পারেন তার শিক্ষার্থীদের মধ্যে সঠিক পেশনা জাগ্রত করে তার সুপ্ত সম্ভাবনার পরিপূর্ণ বিকাশ ঘটাতে। পেশনা যদি একটা মানুষের মধ্যে ঠিকঠাক নিয়ে আসতে পারে, তাহলে কিন্তু তার সফলতা খুব সহজেই আসবে, এটুকু আমি বলতে পারি। তো চলো আমরা দেখে নিই পেশনার সংজ্ঞা কিভাবে দিয়েছেন এবং কি বৈশিষ্ট্য দিয়েছেন। এখানে পেশনা দিয়েছেন যে ব্যক্তি কি বলছে, বিভিন্ন ধরনের ব্যক্তিকে কোনো কাজ করার উদ্দেশ্যের জন্য উদ্দীপিত করছে। মানে কোনো একটা কাজ, এই কাজটা কমপ্লিট করার জন্য ব্যক্তিকে অস্বস্তিকর পরিবেশের সৃষ্টি করছে, যে কাজটা যেভাবে করবোই, সেটা হচ্ছে কিন্তু তাকে লক্ষ্য অর্জনের পথে এগিয়ে যাচ্ছে, লক্ষ্য অর্জনের পথে এগিয়ে যাচ্ছে। এটা হচ্ছে পেশনা। এখানে কি বলছে উডওয়ার্থ, কি বলছেন? বলছে পেশনা বলতে তিনি বলছেন যে এমন এক মানসিক শক্তি যা শিক্ষার্থীকে কোনো কাজে উৎসাহিত করে এবং কি করে উৎসাহিত এবং পরিচালিত করতে সাহায্য করে। পেশনা হলো কি এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যে পেশনা ছাড়া কিন্তু কোনো কাজ সম্ভব নয়।
তো যে ধরনের কাজ করো না সেই ধরনের কাজে একটা পেশনা থাকবেন। কোনো কৃষক সে মাঠে কাজ করে, সে তার জমিতে কোনো একটা ফসল করেছে, ভাবছে জমির মধ্যে প্রচন্ড ঘাস হয়েছে, ঘাসটাকে পরিষ্কার করতে হবে, সে একা একা কাজ করছে। তার মধ্যে কিন্তু মোটিভেশন এসছে, আমি যেভাবে হোক জমিটা পরিষ্কার করতেই হবে, ওই প্রিয় তারা এবার জমিটাকে বীজ রোপণ করতে হবে। তো এইভাবে কিন্তু মোটিভেশন আসবে। ঠিক শিক্ষার দিক দিয়ে আমাদের মধ্যে পেশনা খুব গুরুত্বপূর্ণ। পেশনা যদি আমাদের মধ্যে না আনতে পারি তাহলে কোনো কাজ করতে পারবো না। আমি যদি মনে করি ও আমার বাবার অনেক কিছু আছে, ও আমার দরকার নেই, তাহলে দরকার নেই, আমার চাহিদা নেই, চাহিদা না থাকলে আমার মধ্যে অভাবও আসবে না, আমার তো সবই আছে বাবার। তাহলে আমার মধ্যে অভাব রাখতে হবে, অভাব থাকতে হবে, সেই অভাবের চরে আমি ছুটবো, অভাবটাকে পূরণ করার জন্য আমি ছুটবো। এটা হচ্ছে পেশনা। তাহলে এখানে একটু বলে দিই পেশনার ক্ষেত্রে আমাদের শিক্ষায় কি ভূমিকা আছে একটু দেখে নেব। বলছে শিখনে আগ্রহ সৃষ্টি করে। অবশ্যই পেশনা যদি যার মধ্যে থাকবে তার মধ্যে একটা উৎসাহিত থাকবে যে না আমি এই কাজটা করবো, সে খুব ট্যালেন্টেড হয়। কিন্তু যত পেশনা তার মধ্যে থাকবে সে কিন্তু তার তত তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন সে হবে এবং সহজে বিষয়টা রপ্ত করতে পারবে। ক্লিয়ার? তারপরে কি বলছে, পেশনা শিখন প্রক্রিয়াকে সক্রিয় করে। ওই যে বললাম তোমার মধ্যে অভাব না থাকলে তুমি থোড়ি শিখতে পারবে না, আমাকে এই কাজটা করতেই হবে, আমাকে এটা করতেই হবে, তখনই কিন্তু আমার মধ্যে একটা অ্যাক্টিভ চলে আসবে, সক্রিয়তা চলে আসবে। খুব সোজা, এগুলো ছবিটা দেখলে বুঝতে পারবে। তো চলো পরে কি বলছে, পেশনা হচ্ছে মনোযোগ বৃদ্ধিতে সাহায্য। অবশ্যই তুমি ভালোই লাগছে না, ভালো লাগবে কখন, যখন তোমার মধ্যে অভাব থাকবে, না আমাকে এবার শিখতে হবে, মনোযোগ দিয়ে শিখতে হবে, আর যা সময় নষ্ট করেছি এখন থেকে আমি সময় নষ্ট করবো না, আমাকে এবার মনোযোগ দিয়ে শিখতে হবে। এইটুকু মোটিভেশন মনের মধ্যে নাও, অবশ্যই তুমি পারবে। ক্লিয়ার? 4 নম্বর কি বলছে, শিক্ষার লক্ষ্য। অবশ্যই মোটিভেশন যদি জাগে তোমার নির্দিষ্ট লক্ষ্যে কিন্তু সে তোমাকে পৌঁছে দেবে। মোটিভেশনই পারে তোমার নিজের লক্ষ্যে পৌঁছে দিতে। তোমায় আমরা কি করি, বাঙালিরা কি করে, বিবেকানন্দ বলছিল বাঙালিরা বেশ বড় বড় স্বপ্ন থাকে ঠিকই, কিন্তু স্বপ্ন পূরণ করার পথে যখন চলে সামান্য বাধাতেই সে ভেঙে পড়ে। শুরুটা করে ঠিকই কিন্তু শেষ পর্যন্ত শেষ করতে পারে না, অপেক্ষা করতে পারে না। সেজন্য তো বাঙালিদের জয় হয় না সহজে। কাজেই স্বপ্ন পূরণ করবে, যতক্ষণ পর্যন্ত স্বপ্নটা পূরণ না হয় শেষ ছাড়বে না, শেষ চেষ্টা পর্যন্ত করবে, শেষ দিন পর্যন্ত অপেক্ষা করবে, তবে তুমি তোমার স্বপ্ন পূরণ করতে পারবে। ঠিক আছে? তো এটা গেল। এবং পেশনা যখন মানুষের মধ্যে আসে তখন দেখবে, ওই যে বললাম আলোচনা করছিলাম, একটি ছেলে তেমন পড়াশোনা করতো না, তো যখন সে ক্লাস 9-এ উঠলো এবং কোনো স্যারের সংস্পর্শে আসলো, আসার পরে স্যারের সব কথাবার্তা তার কোনোরকম খুব ভালো লাগলো, এবং তারপর থেকে স্যার এমনভাবে তাকে মোটিভেট করছে, এটা পারে বেশিরভাগ ক্ষেত্রে সাইকোলজি টিচারই বেশি পারে, মনোবিজ্ঞান সম্মত যে টিচার যারা আছেন, এমনভাবে মোটিভেশন করেছে তার মধ্যে পড়াশোনার বিষয়টা ভীষণ ঢুকে গেছে। তাকে বলছে স্যার যে আজকে তুমি যদি 5 ঘন্টা কাজ করো তাহলে একটা সময় আসবে তোমাকে 4 ঘন্টা কাজ করলে অনেক সম্মান পাবে, আর এখন পড়াশোনা না করলে 24 ঘন্টা কাজ করে কিন্তু তুমি কুল পাবে না। কাজেই তুমি এখন থেকে সময়টা নষ্ট করবো না, এখন থেকে সময় দেওয়ার চেষ্টা করবো পড়াশোনার পরিবেশে। এবং এমন একটা কাজ করো, আজকে তুমি একটা গাড়ি কিনছো, মেলা থেকে গাড়ি কিনতে যাচ্ছে কোনো একটা বাচ্চা, এমন ভাবে মোটিভেশন করতে হবে যাতে তোমার পিছনে 10-12টা গাড়ি থাকে। তাহলে কেমন পরীক্ষা আমাকে দিতে হবে, কেমন ভাবে আমাকে মোটিভেশনটা নিয়ে আসতে হবে, এই মোটিভেশনের মধ্য দিয়ে কিন্তু আমাদের পরিশ্রমটাকে আরো বেশি বাড়াবে। আমাকে হতেই হবে, এই তো পৌঁছে গেছি, ঠিক পৌঁছে যাবে, চলো পৌঁছে যাবে। 6 নম্বর কি বলছে, শিক্ষার মান উন্নত করে। অবশ্যই উন্নত করবে। মনের মধ্যে আত্মবিশ্বাস। অবশ্যই পেশনা মানুষের মধ্যে আত্মবিশ্বাস বাড়াচ্ছে, আমি জানি, আমি শিওর আমি পাবো, চাকরিটা আমি পাবোই, আমার যা সিলেবাস আছে, আমাদের মোটামুটি সব বই কমপ্লিট, অবশ্যই পাস করবো না মানে 95% নাম্বার পাবোই। কখন বলবে, যখন সেই কাজটা কমপ্লিট করতে হবে তখন তার পেশনাই বলে দিবে। যখন মানুষের চাকরি যখন পাবে না তখন বলে দিবে যে হ্যাঁ অবশ্যই, কেন হবে না, তার মনের মধ্যেই বলে দেয় যে অবশ্যই পাবো, কারণ তার পেশনাটা তেমন ভাবে তৈরি হয়েছে আর তেমন ভাবে সে কাজ করেছে। ক্লিয়ার? তো চলো দেখে নেবো এবার পেশনার ক্ষেত্রে আমাদের শিক্ষার কি ভূমিকা রয়েছে। দেখি কি বলছে, পেশনা শিখনের আগ্রহ বাড়ায়। অবশ্যই বাড়ায়। ক্লিয়ার? তারপর আছে পেশনা শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনার প্রতি আগ্রহ উৎসাহ সৃষ্টি করে। আগ্রহ থাকলেই তবে কিন্তু শিক্ষার্থী মনোযোগী হতে পারে। দেখো আমরা অনেক সময় বাড়িতে দেখি যে মায়ের ভয়ে হয়তো বইটা নিয়ে বসছে, কিন্তু পড়াটা হচ্ছে মনোযোগে নেই, অর্থাৎ মনোযোগটা টিভির ঘরে, একটু পরে সিরিয়াল হবে, মা হয়তো বুঝতে পারে, মারা বুঝতে পারে, আমরা হয়তো ভাবি মা বোঝে না, অবশ্যই বোঝে। তুমি যে ফোনে কথা বলছো তুমি ভাবছো মা বুঝতে পারছে না, অবশ্যই বোঝে। তো যখন আমি বইটা নিয়ে বসছি, এবার মা বলছে তোর কিন্তু পড়া কিন্তু বইয়ের মধ্যে নেই, বইটা খুলে রেখেছিস ঠিকই কিন্তু মনোযোগ ওই টিভির ঘরে। কাজেই পড়াশোনা যখন করবো আগ্রহ এবং মনোযোগকে একসঙ্গে বেঁধে নিব, তাহলে দেখবে পড়াশোনার কাজটা খুব সহজে হয়ে যাবে, অল্প সময়ে এই পড়াশোনাটা শেষ করতে পারবে ওই বিষয়ের মধ্যে দিয়ে। ক্লিয়ার? তারপর কি
পেশনা ব্যক্তিকে সক্রিয় করে অ্যাক্টিভ করে, অবশ্যই অবশ্যই অ্যাক্টিভ করবে। আজকের পর থেকে তোমাদের প্রত্যেককেই পেশনায় এমনভাবে অ্যাক্টিভ করবে এইচএস এর রেজাল্টটা ভালো হোক এবং সামনে পরবর্তী তোমাদের জীবন খুব ভালো হোক, এটা আমি চাই এবং তোমরা তোমাদের মধ্যে সেই পেশনাটাকে জাগ্রত করো। শেষ পয়েন্ট কি বলছে দেখে নেই। পেশনা শিক্ষার্থীকে শেখার কাজে অংশগ্রহণ করতে উৎসাহিত দেয় এবং তাকে অ্যাক্টিভ বা সক্রিয় রাখে। ক্লিয়ার? এবার কি বলছে, একই বিষয় যদি পেশনা ব্যাপারটা যদি বুঝতে পারো তাহলে বিষয়টা আরো ইজি হয়ে যাবে। অবশ্যই পেশনা এগুলো পড়ার দরকার নেই, মনোযোগ কি বৃদ্ধি করতে পারে, পেশনা শিক্ষার্থীর লক্ষ্য নির্ধারণে সাহায্য করে, পেশনা পরিশ্রম বাড়ায়, অবশ্যই খুব ইজি বিষয়। মোটিভেশনটা একটু ভালো করে বুঝে নাও এবং অত ডিটেলসে পড়ার দরকার, শুধু ডেফিনেশনটা জানো, তারপর যদি এর বৈশিষ্ট্য আসে এবং শিক্ষায় কি গুরুত্ব সেটা তোমার নিজেরাই সুন্দরভাবে বলে দিতে পারবে। তাহলে আমরা আজকে কি বললাম, শিখন কাকে বলে, শিখনের বৈশিষ্ট্য, পেশনা কাকে বলে, পেশনার কিছু বৈশিষ্ট্য এবং পেশনায় শিক্ষার ভূমিকা বা শিক্ষায় পেশনার ভূমিকা। ঠিক আছে।